হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আজকে তোমাদের আমি শুরু করব বসে দেখি 15.2 জ্যামিতি শর্ট অঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে। দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, যারা এখনও সাবস্ক্রাইব করে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে কোষে দেখি 15.2 মানে স্পর্শকের শর্ট অঙ্ক। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু দেখবে। ঠিক আছে, দেখো তোমরা প্রথম অঙ্ক বলছে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ড্যাশ বলে। বৃত্তে কি বলবে? একটা সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে যদি ছেদ করে, তাহলে সেই সরলরেখাকে আমরা কি বলবো? ছেদক বলবো। বৃত্তের কি বলবো? ছেদক। লেকিন অ্যান্সার হবে ছেদক। এটা অ্যান্সার হবে ছেদক বলে। ঠিক আছে, তাহলে একটি সরলরেখা যদি বৃত্তকে দুটা বিন্দুতে ছেদ করে তাহলে সেই সরলরেখাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের ছেদক। এবার 2 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, দুটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে, ছেদ যদি না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যা কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? কটা স্পর্শক অঙ্কন করা যাবে? দেখো এখানে আমরা স্পর্শক অঙ্কন করছি 4টা। এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক। এখানে তাহলে স্পর্শক আছে কটা? 4টি। তো আমরা লিখব 4টি। তাহলে 4টি স্পর্শক অঙ্কন করা যাবে যদি দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে। স্পর্শ করলে কিন্তু তাহলে 4টা স্পর্শক অঙ্কন করতে পারবো না, সেক্ষেত্রে আলাদা হবে। আর যদি স্পর্শ না করে তাহলে আমরা কয়টা স্পর্শক অঙ্কন করতে পারবো? সর্বাধিক 4টি স্পর্শক অঙ্কন করতে পারবো, সর্বাধিক। এবার চলে আসে 3 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করলে, বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে বহিঃস্পর্শ, এখানে স্পর্শ করছে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলো। এই যে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক আছে, এই স্পর্শককে আমরা কি বলবো? সরল না তির্যক? এই স্পর্শকটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো তির্যক স্পর্শক। আমরা এখানে হবে তির্যক, এটা হচ্ছে তির্যক স্পর্শক। তাহলে স্পর্শকটাকে আমরা কি বলবো? তির্যক স্পর্শক। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি। একটি সরলরেখা বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সেই সরলরেখাকে ওই বৃত্তের কি বলবে? ছেদক বলবে। তারপর দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ না করে তাহলে বৃত্ত দুটি সর্বাধিক স্পর্শক হবে 4টি, যদি ছেদ না করে। আর দুটি বৃত্ত পরস্পরকে এই বিন্দু ছেদ করে তাহলে এই বিন্দুতে একটা বৃত্ত মানে একটা সাধারণ কি আছে? দুটি বিন্দুর একটা সাধারণ স্পর্শক হলো, সেটা কি? তির্যক স্পর্শক না সরল স্পর্শক? দুটা বৃত্তে যে একটা স্পর্শক আছে সেটা তির্যক না সরল? এটা হবে তির্যক স্পর্শক। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে চলে আসতেছি। নেক্সট 12 1 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বিও এ বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এটা একটা স্পর্শক, পিটি হচ্ছে স্পর্শক পি বিন্দুতে। বর্ধিত বিএকে পি বিন্দুতে ছেদ করে কোন পিবিও হচ্ছে 30 ডিগ্রি হলে কোন পিটিএ এর মান কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে তোমার হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু ওবি আর ওপি সমান। ঠিক আছে, লিখবো কোণ হচ্ছে পিবিও ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার লিখবো কোণ পিবিও ইকুয়াল টু কোণ বিপিও ইকুয়াল টু 30 ডিগ্রি, যেহেতু ওবি ইকুয়াল টু ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, যার জন্য এই কোণটাও 30 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি। এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, এইবার তাহলে টোটাল 60
তাহলে এটা কত হবে, এই কোণটা কত হবে, বিওপি কত হবে, কোণ বিওপি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা এই দুটো যোগফল বাদ দেবো। কোণ বিওপি, কোণ বিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 120 ডিগ্রি। তাহলে এটা কত হবে, এটা হবে 60। কোণ বিওএ পিওএ এই কোণটা হবে 60 ডিগ্রি। অতএব কোণ পিওএ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। লিখব কোণ টিপিও, কোণ টিপিও ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ পিটিএ, কোণ পিটিএ কত হবে, অতএব কোণ পিটিএ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই দুটো যোগফল 180 ডিগ্রি থেকে বাদ দিলে আমরা এটা পেয়ে যাব, সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই কোণটা কত হবে, 30 ডিগ্রি। কোণ পিটিএ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা বললাম এই দুটো কোণ হচ্ছে 30 30 60। তাহলে এটা 120 আর এটা 120, এটা হবে 60 আর এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি, যে আমরা জানি যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, মানে এটা হবে 90 ডিগ্রি, এটা 60, তাহলে 150। এবার 180 ডিগ্রি থেকে 150 বাদ দিলেই আমরা এই কোণটা পেয়ে যাব, এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে 12 নম্বর। খুব ভালো কথা, প্রশ্ন আছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত। এবিসি একটা ত্রিভুজ যে একটা বৃত্তে পরিলিখিত, মানে বৃত্তের বাইরে আছে এবং বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। বৃত্তকে হচ্ছে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে। যদি এপি হচ্ছে 4 cm, এটা হচ্ছে 4 cm, বিপি হচ্ছে 6 cm, বিপি হচ্ছে 6 cm, এসি হচ্ছে 12 cm, এসি হচ্ছে 12 cm। গোটাটা এই গোটাটা হচ্ছে 12 cm এবং বিসি x সেমি, এটা হচ্ছে x সেমি হলে x এর মান কত, আমাকে x এর মান বের করতে হবে। তোমরা একটা যে লক্ষ্য করো, আমরা জানি যে এপি আর এ আর সমান হবে, এপি যা হবে এ আরও তাই হবে। এখানে দেওয়া আছে এপি ইকুয়াল টু 4 cm, ঠিক আছে। এখানে কিন্তু এপি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু 4 cm, তাহলে এটা হবে 4 cm। আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান, এই দুটো বাহু কী হবে, সমান হবে। আবার বিপি ইকুয়াল টু 6 cm, বিপি ইকুয়াল টু 6 cm, বিপি যদি 6 cm হয় তাহলে বিকিউ এটাও হবে 6 cm। তাহলে বিকিউ, তাহলে এখানে লিখবো বিপি ইকুয়াল টু বিকিউ ইকুয়াল টু 6 cm, ইকুয়াল টু 6 cm। এটা যা হবে এই বাহুটাও তাই হবে, বিপি যা হবে বিকিউ তাই হবে। এবার সিআর কত হচ্ছে, আমরা 12 থেকে 4 বাদ দেবো। সিআর লিখবো সিআর ইকুয়াল টু 12 মাইনাস 4 ইকুয়াল টু 8 cm। তাহলে সিআর এটা হচ্ছে 8 cm। এবার সিআর আর সিকিউ সমান হবে, লিখবো সিআর
ইকুয়াল টু সিকিউ ইকুয়াল টু 8 cm। তাহলে এটা হচ্ছে 8 cm। এবার বিসি কত? বিসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 6 প্লাস 8, তাহলে 14 cm। অতএব এক্স ইকুয়াল টু 14 cm। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মনে কথা দেখো, এপি দেওয়া আছে 4 সেমি, এপি যা হবে একিউ এ আরও তাই হবে। এপি আর এ আর কী হবে? সমান হবে। কারণ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটো কী হবে? সমান হবে। এই দুটো বাহু কী হবে? সমান হবে। এখান থেকে আবার এই দুটো বাহু সমান হবে, আবার এই দুটো বাহু হচ্ছে সমান হবে। এটা যদি 6 হয় এটা হবে 6 হবে, আর এটা 8 হলে এটা হচ্ছে 8 হবে। টোটাল হচ্ছে 14। তাহলে বিসি মানে এক্স, অতএব এক্স ইকুয়াল টু 14 সেমি। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নেক্সট 3 নম্বর। নেক্সট হচ্ছে 12 3 নম্বর। খুব ভালো করে দেখো, বলছে পাশের চিত্রে এবিসি এবিসি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। 3টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এবি 5 সেমি, এবি হচ্ছে 5 সেমি, বিসি 7 সেমি, বিসি 7 সেমি এবং সি হচ্ছে 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মানে এপি অথবা এ কিউ কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে এবি হচ্ছে 5 সেমি, এবি ইকুয়াল টু 5 সেমি। এবি সমান কি? এবি সমান এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি ইকুয়াল টু 5 সেমি। আচ্ছা, তারপর আছে বিসি, বিসি ইকুয়াল টু বিসি দেওয়া আছে হচ্ছে 7 সেমি, 7 সেমি। বিসি মানে বিআর প্লাস সিআর ইকুয়াল টু 7 সেমি। ঠিক আছে, এবার দেওয়া আছে সিএ ইকুয়াল টু 6 সেমি। সিআর সমান কি? সিকিউ প্লাস একিউ ইকুয়াল টু 6 সেমি। ঠিক আছে, এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, তোমার বিআর আর হচ্ছে বিপি, মানে বিআর আর বিপি সমান, কিন্তু এখানে হচ্ছে বিআর ইকুয়াল টু বিপি, বিআর যা হবে বিপিও তাই হবে। এখান থেকে এপির সঙ্গে একিউ সমান, এপি ইকুয়াল টু একিউ, এপি ইকুয়াল টু একিউ, এপি আর একিউ সমান, কিন্তু এপি আর একিউ হচ্ছে সমান। আর এখান থেকে সিআর ইকুয়াল টু সিকিউ, সিআর ইকুয়াল টু সিকিউ। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করে এগুলো সব আমরা যোগ করছি। তাহলে এখানে আমরা যোগ করছি, প্রথমে লিখছি এপি প্লাস বিপি প্লাস এপি প্লাস বিপি, তারপর বিআর প্লাস সিআর প্লাস সিকিউ প্লাস একিউ ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে 5 প্লাস 7 প্লাস 6। ঠিক আছে, সব যোগ করছি। আচ্ছা, এখানে দেখো এপি আর বিপি, এপি তোমার হচ্ছে এপি আর এ কিউ দুটো সমান। ঠিক আছে, এপি এ কিউ সমান, আমরা লিখছি এপি প্লাস বিপি সে কি সমান আছে? বিপির সঙ্গে বিআর সমান, বিপির সঙ্গে হচ্ছে বিআর সমান, তাহলে এটা লিখছি বিআর, এপি প্লাস বিআর প্লাস বিপির সঙ্গে হচ্ছে বিআর সমান। এবার এটা হচ্ছে বিআর, সিআর এর সঙ্গে সিকিউ সমান। এবার সিআর এর জায়গায় লিখছি সিকিউ প্লাস একিউ সমান, একিউর সঙ্গে কি সমান আছে? একিউর সঙ্গে এপি সমান, এপি ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে এখানে একটা লক্ষ্য করো, বিপির সঙ্গে হচ্ছে বিআর সমান,
বিপি আর বিআর সমান, এখানে বিপি যে বিআর লিখছে এটা তো বিআর আছে, সিআর, এই দেখো সিআর এর সঙ্গে হচ্ছে সিকিউ সমান, এটা সিকিউ আছে, আর এপির সঙ্গে তো তোমার একিউ সমান, তাহলে একিউ যা কি লিখছি এপি। তাহলে এখানে দেখো এটা লক্ষ্য করো, 2 লেখায় ব্র্যাকেটে হচ্ছে এপি প্লাস বিআর প্লাস সিকিউ ইকুয়াল টু 18, অতএব এপি প্লাস বিআর প্লাস সিকিউ ইকুয়াল টু 9। ঠিক আছে, এপি প্লাস বিআর প্লাস সিকিউ হচ্ছে 9। ঠিক আছে, এবার এখান থেকে আমরা যদি এই দুটো যোগফল বাদ দেই, আমাকে বার করতে হবে এপি, বার করতে হবে এপি আর এ কিউ। তাহলে আমরা যদি এখান থেকে এপি প্লাস এ কিউ, এপি আর এ কিউ সমান, তাহলে এপি প্লাস এ কিউ বাদ দিয়ে দিচ্ছি। এ কিউ মানে হচ্ছে এপির সঙ্গে দেখো এপি আর এ কিউ এর মধ্যে যে কোনো একটা বার করলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, এখানে এপি প্লাস বিআর প্লাস সিকিউ হচ্ছে 9, এখান থেকে আমরা বাদ দেবো হচ্ছে এটা বাদ দেবো বিআর প্লাস সিআর মানে বিপি আর হচ্ছে সিকিউ, বিআর প্লাস সিআর, এখানে বাদ দিচ্ছি বিআর প্লাস সিআর। ঠিক আছে, বিআর প্লাস সিআর ইকুয়াল টু কত, এটার সমান হচ্ছে 7, এত সিএম, এটা হচ্ছে সিএম, 7 সিএম। ঠিক আছে, এবার বিআর সমান কি হচ্ছে দেখো, বিআর মানে হচ্ছে বিপি, আর বিআর থেকে গেল, আর সিআর সমান কি, সিআর সমান হচ্ছে সিকিউ। তাহলে আমরা লিখবো হচ্ছে এপি প্লাস বিআর প্লাস সিকিউ ইকুয়াল টু 9। এবার বিআরটা বিআর প্লাস সিআর সমান কি হয় দেখো, সিআর সমান কি হচ্ছে, সিআর এর সঙ্গে কি সমান আছে দেখো, সিআর আর সিকিউ সমান, তাহলে আমি এই সিআর এর জায়গায় কি লিখবো, সিকিউ ইকুয়াল টু 7। এবার আমরা বিয়োগ করছি, মাইনাস, এটা মাইনাস, তাহলে এই দুটো কেটে যাবে বিআর, এখানে হবে হচ্ছে 2, তাহলে এপি ইকুয়াল টু কত আসলো 2। ঠিক আছে, তাহলে অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 2 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ব্যাসার্ধ কত, 2 সেমি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে বিয়োগ করলাম বিআর প্লাস সিআর, বিআর মানে হচ্ছে এখানে বিআরই রাখলাম, আর সিআর এর জায়গায় লিখলাম মনে হচ্ছে সিকিউ, সিআর আর সিকিউ সমান, সিআর এর সিকিউ বিয়োগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম এপি মানেই হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এবার নেক্সট আসতেছি 4 নম্বর। পাশের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ বিন্দু সি থেকে অঙ্কিত দুটি স্পর্শক বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করে। বৃত্তের অপর একটা বিন্দু আর তে অঙ্কিত, এখান থেকে দুটো স্পর্শক, অঙ্কিত স্পর্শক সিপি ও সিকিউ, এখান থেকে হচ্ছে সিপি ও সিকিউ কে যথাক্রমে এ ও বি বিন্দুতে, একটা এ আর একটা বি বিন্দুতে কি করছে, ছেদ করে। যদি সিপি ইকুয়াল টু 11 সেমি হয়, সিপি হচ্ছে 11 সেমি এবং বিসি হচ্ছে 7 সেমি, বিসি 7 সেমি হয়, তাহলে বিআর কত। ঠিক আছে, বিআর এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সিপি ইকুয়াল টু 11 সেমি। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ মানে সরলরেখা দুটি কী হবে, সমান হবে। তার মানে সিপি আর সিকিউ কী হবে, সমান হবে। সিপি আর সিকিউ দুটি মানে স্পর্শক কী হবে, সমান হবে। তাহলে সিপি ইকুয়াল টু সিকিউ ইকুয়াল টু 11 সিএম, তার মানে সিকিউ ইকুয়াল টু 11 সিএম মানে 11 সেমি, সিকিউ হচ্ছে 11 সেমি। আচ্ছা, এর মধ্যে দেওয়া আছে
যে বিসি, এই বিসি হচ্ছে কত, বিসি ইকুয়াল টু 7 সেমি, বিসি ইকুয়াল টু 7 সেমি। বিসি যদি 7 সেমি হয় তাহলে বিকিউ কত হবে, বিকিউ ইকুয়াল টু বিকিউ, বিকিউ ইকুয়াল টু 11 মাইনাস 7 ইকুয়াল টু 4 সেমি। তাহলে এটা হবে হচ্ছে 4 সেমি, তাহলে এটাও হবে 4 সেমি। বি বিন্দু থেকে বিকিউ আর বিআর দুটো সমান হবে, এসে লিখবো যে বিকিউ ইকুয়াল টু বিআর ইকুয়াল টু 4 সেমি, অতএব বিআর ইকুয়াল টু 4 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে যে আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শ এই দুটো বাহু কী হবে, বিকিউ আর বিআর কী হবে, সমান হবে। ঠিক আছে, বিকিউ যদি 4 সেমি হয় বিআরও হবে 4 সেমি। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট 5 নম্বর। নেক্সট হচ্ছে 5 নম্বর, বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি। একটা ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আর এই ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি। এই কেন্দ্রদ্বয়ের মধ্যে মানে এবি হচ্ছে 13 সেমি, এবি কত, 13 সেমি, এবি ইকুয়াল টু 13 সেমি। ঠিক আছে, বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক মানে যেটা ডিই, ডিই কত বের করতে হবে, আমাকে বের করতে হবে যে ডিই ইকুয়াল টু কত, সরল সাধারণ স্পর্শক মানে ডিই দৈর্ঘ্য কত, সেটা আমাকে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটা ফর্মুলা জানা আছে যে সরল সাধারণ স্পর্শক, আচ্ছা আমরা একটু লিখে নিচ্ছি, ব্যাসার্ধ বড় R1, ব্যাসার্ধ ব্যাকেটে হচ্ছে R1 ইকুয়াল টু 8 cm, ব্যাসার্ধ R2 ইকুয়াল টু 3 cm, আর দূরত্ব ব্যাকেটে D ইকুয়াল টু 13 সেমি। ঠিক আছে, এবার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বার করতে হবে। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হচ্ছে R1 মাইনাস R2 তার হচ্ছে হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে ডি স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, পাশে একক। এবার ডি এর মান হচ্ছে 13, তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে 8 বিয়োগ 3 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে সেমি, 169 মাইনাস 8 3 বার 5, তাহলে এখানে হচ্ছে 25, 5 স্কোয়ার মানে 25, 144 ইকুয়াল টু 12 সেমি। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেমি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবে যে রুটের মধ্যে ডি স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কয়ার, R1 হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, R2 হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ বিয়োগ করে তার স্কোয়ার করে সেটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব সরল সাধারণ স্পর্শক। ঠিক আছে, এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে। ডি হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, দুটো বৃত্তের কেন্দ্রের দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট এর পরের দিন তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। তোমাদের একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, আর তোমরা কিন্তু ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু লাইক করবে কিন্তু। থ্যাংক ইউ।